সেটাও 4 বছর পরে গিয়ে। মানে 4টা বছর আমি এতগুলা টাকা অযথায় ইনভেস্ট করছি। আমি ভাবছি কোয়ালিটি সব বা কোয়ালিটি দিতে হবে। মোবাইল যথেষ্ট পরিমাণ ভালো একটা কোয়ালিটিফুল ডিভাইস, আপনি চাইলে এটা দিয়ে ব্লগ শুরু করতে পারেন। গভীর সমুদ্র পার হয়ে কে আসতেছে এটা ভাই? আপনার বাসা থেকে পার হইতো ছোটখাটো একটা সাগর পার হইতো, আমারও সেম। আজকে এই রোড দিয়ে বেরোইছি তো, চলেন তাহলে। আমি গ্লাভস পরতে ভুলা যাই রে ভাই। মানুষের গ্লাভস দেখলেই আমার মনে হয় যে ধর আমি কেন গ্লাভস পরি নাই। অনেকদিন পর আজকে সঞ্চয় ভাইকে পাইছি আমরা, অনেকদিন একসাথে রাইড করা হয় নাই। অ্যান্ড আজকে উনি আমাকে নক দিছে কি করা যায় ভাই। পরে আমি বললাম তাহলে চলেন রাইডে যাই। অ্যান্ড বের হইতেছি আমরা, চলেন বাজার টাজার পার হই দেখি জ্যামের কি অবস্থা। অ্যান্ড এই লোকটাই R15M নেওয়ার পর থেকে এনারে পাওয়াই যায় না, ফুসফুস করে বের হয়ে যায় আগে আগে। কি হইলো আবার? ওরে সর্বনাশ, গ্লাসও আবার ঘোলা হয়। ও কি ব্যাপার, আমি খালি আজকে সবার সাথে গুতা খাইতেছি। বের হইতেছে কতগুলা লোকের সাথে গুতা খাইছি। এটার পেছনে একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আজকে আমরা হচ্ছে টিম রাইড বা গ্রুপ রাইড যেটাই বলেন ওটাই করতেছি। দুইটা বাইকও আসলে একটা গ্রুপ হইতে পারে। মূলত আমি এমনিতে রেগুলার বাইক চালাই হচ্ছে একা। অ্যান্ড একা যখন আপনি বাইক চালাবেন তখন আপনার বাইক রাইডিং স্টাইল থাকবে এক, আর যখন আপনি একের অধিক বাইকের সাথে রাইড করবেন, সেটা 2টা হোক 3টা হোক 4টা হোক বা আরও বেশি হোক 10টা 12টা হোক, তখন আবার রাইডিং স্টাইলটা আপনার চেঞ্জ হয়ে যাবে। এটাই হচ্ছে নিয়ম। অ্যান্ড দেখেন ওই যে সঞ্চয় ভাই কত সামনে অলরেডি চলে গেছে। গ্রুপ রাইডের একটা বড় ব্যাপার হচ্ছে গ্রুপ রাইডে আপনি চাইলেই হুট হাট স্পিড তুলতে পারবেন না, আবার চাইলেই একদম স্লো হয়ে যেতে পারবেন না। স্পিড তুলে অতটুকুই যেতে পারবেন যেখানে হচ্ছে আপনার লিডার যে সবচেয়ে আগে আছে ওই পর্যন্ত। অ্যান্ড স্পিড কমাইলেও আসলে ওই পর্যন্তই নামতে পারবেন যেখানে আপনার লাস্ট যে আছে সেও একজন সিনিয়র পার্সনই থাকে নর্মালি গ্রুপ রাইডে। অ্যান্ড ওর চেয়ে পেছনেও আপনি যেতে পারবেন না। আপনি পেছনে গেলে দেখা যাবে উনি আবার তার চেয়েও পেছনে চলে যাবে। এইভাবে পেছন থেকে সামনে একজন আরেকজনকে ফলো করতে করতে ফুল গ্রুপ আবার স্লো হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। কিন্তু এইখানে একটা মহিলা নাকি পুরুষ এই কেমন জায়গায় দাঁড়ায় আছে, ল্যাপটপ দিবে নাকি? ওরে উনি মনে হয় পাগল। কি আজব জায়গায় দাঁড়ায় আছে, লাভ না দিলেই হয়। যাক, যেটা বলতেছিলাম, রেগুলার যখন সিঙ্গেল চালাই তখন ইচ্ছা মতো স্পিড তুলি, ইচ্ছা মতো স্পিড থেকে বের হয়ে যাই। অ্যান্ড আমার মেইন টার্গেটটা থাকে বা আপনারও মেইন টার্গেটটা থাকবে যখন আপনি একা চালাবেন যে হ্যাঁ এই সামনে এই 2টা 4টা গাড়ি এগুলাকে এভাবে ওভারটেক করে বা ক্রস করে চলে যাবো। অ্যান্ড লুকিং গ্লাসেও খেয়াল রাখবেন যে পিছনে কে আছে বা কি। কিন্তু যখনই আপনাকে একটা দায়িত্ব দেওয়া হবে বা আপনি একটা গ্রুপে থাকবেন তখন আপনার সামনে এবং পেছনের লোকের দিকে খেয়াল রাখতে গিয়ে আপনার কিছুটা খেয়াল আমাদের তো সব কিছুর একটা ক্যাপাসিটি আছে, ওনাদের আবার কি হইলো, আরে ওনার চেন পড়ে গেছে রাস্তার মাঝখানে। বাইকের চেন পরা আমার সাথে এই কাহিনীটা কখনো হয় নাই, বাট শুনছি অনেকের পরে চেন। এই জন্য স্প্রকেটটাও সময় মতো চেঞ্জ করা উচিত, তা না হলে এই যে এরকম কাহিনী হয়ে যায়। আর মেনটেনেন্সটা রেগুলার করা উচিত যে চেনের টেনশনটা ঠিক আছে কিনা, টাইট ঠিক আছে কিনা, এই হচ্ছে ব্যাপার। যাক, যেটা বলতেছিলাম, আপনার যে ক্যাপাসিটিটা আছে 100% যে ক্যাপাসিটিটা রোডে খেয়াল রাখার যে কোন দিকে কতটুকু কোন গাড়িটা আসতেছে এবং আপনি কিভাবে যাবেন, তখন ওইখান থেকে কিছু অংশ দিয়ে দিতে হবে গ্রুপে। কিছু না, আসলে অনেক বড় একটা অংশই গ্রুপে দিয়ে দিতে হবে। এই কারণে হচ্ছে গ্রুপের সামনের লোক এবং একদম পেছনের লোক, মানে গ্রুপ যারা লিড করতেছে তারা বেশ প্যারা নিয়ে এই গ্রুপটারে আগায় নিয়ে যায়। কারণ মিডলের লোকগুলো অত কিছু খেয়াল করে না, ওই সামনের জনের পিছনেই যেতে থাকে। মূলত শান্তিতেই যেতে পারে, লিডারদের উপরেই সব চাপ। তবে হ্যাঁ, গ্রুপ রাইডেও বহুত প্যারা আছে। সামনের একটা বাইক ফুস করে এই দুই গাড়ির মাঝখান দিয়ে ঢুকে গেল, আপনি হয়তো পারবেন না, আপনার আবার স্লো করে আস্তে ধীরে যাইতে হবে। ফাঁকা রাস্তায় যেমন একজন আরেকজনকে খেয়াল রাখা যায়, এরকম ভিড় ভাট্টাওয়ালা রাস্তায় গ্রুপ রাইডে খুব বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, খুব বেশি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার সামনের লোক যত সামনেই যাক না কেন আবার সে আসবেই আপনাকে খুঁজতে, সে আপনাকে রেখে চলে যাবে না। অথবা আমরা যেটা করি, আমরা গ্রুপ রাইডে একটা জিনিস করি যে ওকে এই জায়গাটুকু ধরেন এখান থেকে সঞ্চয় ভাইয়ার আমি যাইতেছি, ধরেন এখান থেকে আমরা যাব হচ্ছে 60 ফিট। আমরা ঠিক করলাম যে সঞ্চয় ভাই এখান থেকে ইসিবি মোড় পর্যন্ত আপনি আপনার মতো যান, আমি আমার মতো যাই। অ্যান্ড ওইখানে গিয়ে আমরা আবার একসাথে হয়ে তারপরে আবার রাইড শুরু করব। অনেক সময় এরকম আমরা করি গ্রুপে, যে সমস্ত জায়গায় আসলে একজন আরেকজনকে খুঁজে পাওয়া টাফ হয়ে যায়, অনেক জ্যাম ট্যাম থাকে, তখন ঠিক করি যে এই রোডের একদম মাথা পর্যন্ত আমরা যার মতো শেষে যাবো, ওইখানে গিয়ে আবার সবাই একসাথে হবো, দেন আবার রাইড করবো। দেখেন সঞ্চয় ভাই কিন্তু স্লো হয়ে গেছে অলরেডি, আর আমি ওনাকে পেয়ে গেছি। আবার আমি আপনাদের সাথে কথা বলতে বলতে একটু স্লো হয়ে গেছিলাম। যাক, যেটা ওরে ভাই এই রাস্তার মধ্যেও চেকপোস্ট বসাইছিল কিন্তু আর সরায় নাই, দেখছেন অবস্থাটা। কেউ যদি ওভারটেক করতে এসে বাড়ি খায় এখন
সরানের আর নাম নেয় না, কি যে একটা অবস্থা, এই জিনিসটা আসলে খুব বাজে করে। যাক, ওটা আমার দায়িত্ব না, সরানো আমার অসুবিধা হয়, এই জন্য আমি জাস্ট বলতে পারি। আজকে আমার হর্ন দিয়ে বাইক চালাইতে হইতেছে, কারণ সঞ্চয় ভাইকে মানে ওনাকে ফলো করতে গিয়ে আর দিনের বেলা হাই বিম দিলে অনেক সময় অনেকে খেয়াল করে না, এই কারণে একটু হর্ন দিতেছি আর কি। যাক, অবশ্যই সেই লোকটার আমরা পাইছি। এই বাইক কেনার পরে তো সে ভুস ভুস করে 80 উঠায় ফেলে। আর আমাদের এই সমস্ত বাইকে 80 মানে অনেক স্পিড, আর ওইটা 80 মানে হচ্ছে শুরু। আর সামনে আরও অনেক বাইক আসতেছে, অনেক স্পিড অনেক ইজি হয়ে যাবে। আসলে স্পিড তোলা ইজির চেয়ে হচ্ছে স্পিড থামানোটা যাতে ইজি হয় এরকম বাইক আসা দরকার। অ্যান্ড হাই সিসির বাইকগুলো এরকমই হবে আশা রাখতেছি। আমরা ভালো কিছুই পেতে যাচ্ছি সামনে। চলেন এবার আমরা রাইড স্টার্ট করি। রাইড তো স্টার্ট হয়ে গেছে, একটু স্পিডিং করি। স্পিডিং বলতে অত স্পিডিং না, জাস্ট একটু স্পিডে চালাই, কারণ এই জায়গাটা একটু ফাঁকা থাকে, একটু শান্তিতে চালানো যায়। কিন্তু আবার ঝামেলা আছে বিশ্ব রোডে গেলে আবার বাসের একটু চাপ টাপ খাইতে হয়। অ্যান্ড ওইখানে গেলে মানে ওই জায়গাটা অ্যাক্সিডেন্টের একটা খুব, সবাই সাবধান। এদিকে এই রাস্তাটা ডান দিকে গিয়েই সামনে যে বাস স্ট্যান্ডটা মানে বিশ্ব রোড বাস স্ট্যান্ড, যারা ঢাকার বাইরে বা অন্য জায়গা থেকে আসবেন খুবই সাবধান। এরকম ফাঁকা রাস্তা পায় এমন টান দিয়েন না যে সামনে কন্ট্রোল হারায় ফেলেন, কারণ ওই বাস স্ট্যান্ডটা রিস্কি, আসলেই রিস্কি। এই যে আমি যেটা বলতেছিলাম, দাঁড়ান আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখাই বাস স্ট্যান্ডটা যে রিস্কি। হুটহাট আসতে থাকবেন, দেখবেন বাস আজকে তো মোটামুটি ভালো, আজকে বাসের চাপ কম, তো রাস্তার অর্ধেক ওরা আটকাইছে, তারপরে অর্ধেক আটকাইছে। নর্মালি এই দাগ পর্যন্ত চলে আসে, জাস্ট একটা লেন কোনো রকম ফাঁকা থাকে আপনি যাওয়ার জন্য। অ্যান্ড সব গাড়ি এসে ওদিকটা যেতে যায় একটা আরেকটার সাথে গোতা খাওয়ার মতো অবস্থা হয়। আরে পানি রে! শহরের এই জায়গাটায় আমার ভিডিও খুবই কম রেকর্ড করা হয়। এটা হলো 11 নাম্বার থেকে আমরা বের হইতেছি, মানে কালশি থেকে 11 মিরপুর 11 যে মেট্রো রেল স্টেশন, এদিক দিয়ে বের হইতেছি। 199 নম্বর পিলার হচ্ছে আমার ডানে, অ্যান্ড 200 নম্বর পিলার হচ্ছে এই যে মাত্র আমার সামনে, অ্যান্ড 201 হচ্ছে মিরপুর 11 রেল স্টেশন, মানে মেট্রো রেল স্টেশন। অ্যান্ড যেই কথাটা বলার জন্য এখানে আমি ক্যামেরাটা অন করলাম, সেটা হলো পেছনে যে সঞ্চয় ভাইকে দেখা যেতেছে না এই কথা না, মূলত কথাটা এই অন্ধকারের মধ্যে বলবো। আচ্ছা, ইম্পর্টেন্ট কথা, এটা অন্ধকার হোক আর আলো ব্যাপার না। আমরা যারা ভ্লগিং দেখি, আপনাদের জন্য এই কথাগুলা, যারা নতুন ভ্লগিং করতে চাচ্ছেন বা শুরু করে হতাশ হয়ে গেছেন, তাদের জন্য একটা ছোট্ট করে কথা বলি। সেটা হলো, আমাদের মধ্যে আমরা যারা কয়েকজন ভ্লগার আছি, 7-8 জন ভ্লগারকে আপনারা পাবেন যারা লাস্ট 4-5-6 বছর ধরে মোটামুটি বাংলাদেশের মার্কেটে রেগুলার আমরা ভ্লগ দিয়ে আসতেছি। সবাইকে চিনি আমরা তাদের। এর মধ্যে কেউ হয়তো অনেক গুছায় ভিডিও করে, কেউ একদম অগুছালো ভিডিও করে, কেউ হয়তো সপ্তাহে 2টা ভিডিও করে, কেউ একটা, কেউ হয়তো মাসে 2টা, কেউ হয়তো মাসে একটা, এরকম। অ্যান্ড এর মধ্যে, শুধু এর মধ্যে না, বাংলাদেশের মধ্যে ভ্লগারদের মধ্যে মনে হয় সবচেয়ে বেশি ভিডিও আমি আপলোড দিই। একদম মাসে 30টারও বেশি ভিডিও আমার দেওয়া হয় আপলোড। অ্যান্ড অনেকেই দেখছি এরকম হয়েছে যে আমার ভিডিও করার দেখে তারা ভিডিও স্টার্ট করছিল, মানে যে জিনিসটা মনে হয় খুব ইজি বা কিছু, যেহেতু সে এত দিতেছে অ্যান্ড নর্মালি কথা বলতেছে, হয়তো সেও পারবে বা কিছু। এটা দোষের কিছু না, আপনি অবশ্যই পারবেন, আপনি আমার চেয়ে অনেক ভালো পারবেন। কিন্তু অন্য একটা টপিকের কথা বলতেছি, আপনি অবশ্যই ভালো পারবেন, আর আপনার এই আত্মবিশ্বাসটা থাকতে হবে যে আপনি ভালো পারবেন। এখন যেই ব্যাপারটা আমি কথা বলতে চাইতেছি, আমরা যে কোনো জিনিস শুরু করার আগে আমরা মনে করি যে অস্ত্রটাই হচ্ছে মেইন, স্কিল কোনো ব্যাপারই না। যেমন আমরা যদি শিকারে যাই, আমরা মনে করি যে ভালো একটা বন্দুক থাকলেই হবে, আসলে হাতের নিশানা অত পাকা না হলেও হবে। আসলে ব্যাপারটা তা না, হাতের নিশানা যার পাকা সে দেখবেন তীর ধনুক দিয়েও শিকার করে নিয়ে আসবে। আর আপনার যদি হাতের নিশানা পাকা না থাকে, আপনাকে যদি রাইফেলও দেওয়া হয়, AK-47ও দেওয়া হয়, আপনি মনে হয় না শিকার করে ফিরতে পারবেন। উল্টা দেখা যাবে কলার বন্টন ভাঙ্গা চলে আসছেন বন্দুকের ঝাঁকিতে বা না ধরতে পেরে, ব্যাপারটা অমনই হয়। এজন্য আমি বলবো, যারা এই প্রথম ভ্লগিং স্টার্ট করতে চাইতেছেন, আপনারা যার যা কিছু আছে হাতে, যে মোবাইলটা আছে ওইটা দিয়ে শুরু করেন। শুরু করে আগে আপনার স্কিলটা একটু ডেভেলপ করেন, কারণ আমি রিসেন্ট দেখতেছি যে 60-70-80 হাজার টাকা দিয়ে ফুল একদম কম্বো প্যাকেজ ক্যামেরা কিনে তারপরে অনেকে হতাশ হয়ে ওটাকে অর্ধেক দামে বিক্রি করে দিতেছে। এত টাকা কেন লস করবেন ভাই? আগে আপনি বুঝেন যে আপনি পারবেন কিনা, আর যদি পারেন তারপরে ইনভেস্ট করেন। আমি একটু ছোট্ট করে বলি, যারা আমার পুরানো সাবস্ক্রাইবার 5 বছর ধরে আছেন তারা জানেন, আমার একটা iPhone 8 Plus ছিল, ওটা দিয়ে আমার ভ্লগিং স্টার্ট। অ্যান্ড তারপরে আমি মনে করলাম যে হ্যাঁ, আমার আর একটু ভালো কিছু দরকার। এরপরে আমি নিলাম Hero 7 GoPro, অ্যান্ড Hero 7 দিয়ে ভিডিও করার পর আমি দেখলাম যে আমার আরেকটু আপগ্রেড করা দরকার। অ্যান্ড তারপরে আমি 2.5 লাখ টাকা দিয়ে একটা ক্যামেরা সেট আপ নিলাম, Sonyর A7 III সাথে লেন্স টেন্স সব কিছু মিলে 2.5 লাখ টাকা পড়ছিল আমার। অ্যান্ড তারপর কি হলো জানেন? সব কিছু শেষ করে আমি GoPro অ্যান্ড মোবাইলে ফেরত আসলাম। যেই মোবাইল দিয়ে আমার ভ্লগিং স্টার্ট, সেই মোবাইলে আমি ফেরত আসলাম, সেটাও 4 বছর পরে গিয়ে।
মানে 4টা বছর আমি এতগুলা টাকা অযথায় ইনভেস্ট করছি। আমি ভাবছি কোয়ালিটি সব বা কোয়ালিটি দিতে হবে। মোবাইল যথেষ্ট পরিমাণ ভালো একটা কোয়ালিটিফুল ডিভাইস, আপনি চাইলে এটা দিয়ে ভ্লগ শুরু করতে পারেন। এখন আপনার ব্যাপার যে আপনি অস্ত্র দামি কিনবেন নাকি আপনার নিশানা ঠিক করবেন, এ হচ্ছে ব্যাপার। কারণ অনেকেই বলে যে আমার ভ্লগ দেখে ভ্লগ স্টার্ট করতেছে বা আমার ভ্লগিং করা দেখে তারও ভ্লগ করার ইচ্ছা জাগতেছে। আমি চাই না যে কারো টাকা নষ্ট হোক, আগে দেখেন আপনি পারবেন কিনা। কারণ আরেকজনেরটা দূর থেকে কাশবন অনেক ঘন দেখা যায়, ভেতরে গেলে দেখবেন ফাঁকা। নদীর এই পার থেকে ওই পার অনেক সুন্দর দেখা যায়, ওই পারে গেলে দেখবেন আগের পারই তো ভালো ছিল বা কিছু একটা। এই হলো ব্যাপার। জ্ঞানের আলাপ শেষ ভাই, আর না। ওরে অনেক বড় একটা স্যান্ডেল পরায় দেওয়া হয়েছে আমাকে, জুতা এখানে খুলে রাখছি। অ্যান্ড রোস্টু ভাইয়ের এখানে আসছে, আর রোস্টু ভাই বলতেছে চা খাওয়ার জন্য। সঞ্চয় ভাই উনি অলরেডি বেরিয়ে গেছে, আমাকে এই স্যান্ডেল পরাই দিয়েছিল। আমি ওয়ালেটটা ভুলে ভিতরে রাখছিলাম, এই কারণে ওয়ালেটটা নিলাম। এখন যাব আমরা, কই গেছে লোকগুলা? ওই যে চায়ের দোকানে, ওই যে। অ্যান্ড এখানে আসার পরে আমাকে আইসক্রিম খাওয়াইছে রোস্টু ভাই। মানে আইসক্রিম তো নর্মালি খাওয়া হয় না, বাট অনেকদিন পর আইসক্রিম খাওয়া ভালোই লাগছে। আমরা কাপ আইসক্রিম খাইছি। অ্যান্ড একটা জিনিস আবিষ্কার করছি, সেটা হলো আমরা যখন প্রথম মানে ছোটোবেলায় ফ্রিজে করতাম, প্রথম যখন আমাদের বাসায় ফ্রিজ কেনা হয়েছে, তখন দুধ, তারপরে দুধের সাথে চিনি মিশায় আইসক্রিম বানানোর ট্রাই করতাম। পরে আজকে একটা জিনিস দেখলাম যে কাপ আইসক্রিম যখন গলে যায় তখন এটা ক্রিম হয়। অ্যান্ড আইসক্রিম আসলে ক্রিমটাকে আইস করলে আইসক্রিম হয়, দুধটাকে আইস করলে আইস মিল্ক হয়, বাট আইসক্রিম হয় না। শিখলাম, চলেন চা খাইতে যাই। ভাই সবাই অনেক তাড়াহুড়ার। আরে চা রেডি, এই যে আইসক্রিম পার্টির বাকিরা, আমরা একসাথে আইসক্রিম খাইছি সবাই, এখন চা। ওকে, আমরা এদিক থেকে বের হয়ে যেতেছি অ্যান্ড আগারগা হয়ে ওদিক থেকে এবার চলে যাব। ভাই চলেন তাহলে। ব্যাপারটা হয়েছে এখানে অনেকক্ষণ বসে আড্ডা টাড্ডা দিলাম, অ্যান্ড আজকে আবার একটু শুভ হয়ে ব্যস্ত, ফ্যামিলির সাথে টাইম কাটাইতেছে, এই কারণে ওনার সাথে আর দেখা হইলো না। তবে ফোনে কথা হয়েছে, একটা ট্যুর প্ল্যান করছি আমরা, 2-1 দিনের মধ্যে আমরা হয়তো বের হব। হয় শ্রীমঙ্গল তো অনেক দিন যাই না, ওইদিকে একটু যাওয়ার ইচ্ছা আছে। অ্যান্ড নোয়াখালীতেও আমাদের একটা প্ল্যান আছে যাওয়ার। নোয়াখালীতে আমরা তো এর আগে কখনো ভিডিও ওইভাবে করি নাই, এই জন্য একটু ওইদিকেও হয়তো যাওয়া পড়তে পারে এর মধ্যে। যাই হোক, ওগুলো তো অবশ্যই শেয়ার করব। তাহলে আজকে এদিক থেকে বের হয়ে যাই। একটু ক্ষুধাও লাগছে অ্যান্ড ইচ্ছাও হইতেছে না যে বাইরে খাওয়া দাওয়া করবো, যেহেতু সঞ্চয় ভাই আছে সেহেতু আজকে উত্তরার দিকেই ঢুকে যাব, এমনটাই ইচ্ছা আছে। তাহলে ভিডিও থেকে মনে হয় বিদায় নিয়ে নেওয়াটাই ভালো হবে, কারণ একই রাস্তা একই রোড, অ্যান্ড অনেকক্ষণ আড্ডা আড্ডা দিয়ে বেশ ফ্রেশও লাগতেছে। এখন আর নতুন কোনো টপিকও মাথায় খেলবে না, জাস্ট সেফলি রাইড করে বাসায় ফিরবো, এটাই হচ্ছে প্ল্যান। তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে হয়ে যাবেন প্লিজ আমাদের ফ্যামিলি মেম্বার, অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর দেখা হচ্ছে তাহলে এরকম ভিডিও নিয়ে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল প্রো। Check the mic and make sure it sound right, boy.